আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইসলামের দৃষ্টিতে সাহিত্য চর্চা। সাহিত্য সবসময় মানব সমাজে একটি জীবন্ত ও গতিশীল শক্তি হিসাবে বিরাজ করেছে। কেবল মানুষের নান্দনিক অনুভূতি প্রকাশের মাধ্যম হিসাবেই নয়, বরং ইতিহাসের কোন কোন পর্যায়ে তো এটা সমাজ পরিবর্তনের ভূমিকা রেখেছে। বৃহত্তর পরিসর থেকে দেখলে সাহিত্য কেবল মানুষের সৌন্দর্যবোধ, নান্দনিক অনুভূতি আর কল্পনার বহিঃপ্রকাশ নয়, বরং এতে সংশ্লিষ্ট সমাজের নানা ছবি ফুটে ওঠে। যদিও প্রত্যেকটি জাতির ইতিহাসের একটা পর্যায়ে দেখা যায় শিল্পের নিমিত্ত শিল্প ধারণাটির উদ্ভব ঘটেছে এবং পরবর্তীতে এটা শিল্প সাহিত্যের জগতে একটা শক্তিশালী দর্শন হিসাবে টিকে থেকেছে। তবুও সাহিত্যের যে একটা সামাজিক গুরুত্ব রয়েছে তা কোনো সাহিত্য সমজদার বা চিন্তাশীল বিশ্লেষক অস্বীকার করেননি। যাই হোক, মার্ক্সবাদ, ফ্রয়েডিয়ান মনস্তক, অস্তিত্ববাদ সহ নানা মতবাদ ও দর্শন সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছে। 1917 এর রুশ বিপ্লবের পর রাশিয়া ও তার অধীন অন্য দেশগুলো সাহিত্যের সামগ্রিক উদ্দেশ্যকে জটিল করে ফেলল। যেমন তাদের নিকট সাহিত্যের সামাজিক ও নৈতিক দিক গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ফলে সে সময়ের সব সাহিত্যকর্ম সমাজতান্ত্রিক বাস্তববাদের লক্ষ্য অর্জনে নিবেদিত হল, যেখানে সামাজিক সম্প্রদায় গঠনের সাহিত্যের ভূমিকাকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হলো। ইসলামে সাহিত্যের সামাজিক ভূমিকাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। ফলে শিল্পের নিমিত্ত শিল্প ধারণাটি ইসলামী সাহিত্য চিন্তার সাথে কোনো মতেই সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে সাহিত্যের ভূমিকাকে ইসলামের প্রচলিত জ্ঞানতত্ত্বের বাইরে থেকে দেখাই ভালো। কেননা ইসলামে জ্ঞান মোটা দাগে দুই ভাগে বিভক্ত: অর্জিত জ্ঞান আর অহির জ্ঞান। সাহিত্য যদিও অর্জিত জ্ঞানের মধ্যে পড়ে, তবু এটা সামাজিক বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞানের মতো অর্জিত জ্ঞানের অন্যান্য শাখা থেকে ভিন্ন। এটাকে বরং অহির্জ্ঞানের কাছাকাছি বলা যায়, কারণ সাহিত্য দক্ষতা সহজাত অন্তর্দৃষ্টির উপর নির্ভরশীল। যদিও ব্যক্তির সহজাত অনুভূতি থেকেই নান্দনিক অভিজ্ঞতা আর শৈল্পিক কর্মকাণ্ডের উদ্ভব ঘটে, তবু সেই অনুভূতি প্রকাশকালে সাহিত্য এক নতুন মাত্রা ধারণ করে এবং সংশ্লিষ্ট সমাজের সাথে প্রক্রিয়া লিপ্ত হয়। সাইয়্যিদ কুতুবের মতে শিল্পের অন্যান্য শাখার মতো সাহিত্য হচ্ছে আবেগ, অনুভূতি আর মূল্যবোধের বহিঃপ্রকাশ। মূল্যবোধ আবার স্বয়ং শিল্পীর চৈতন্যের সাথে বোঝাপড়ায় লিপ্ত হয়। এই মূল্যবোধ ব্যাপারটি কিন্তু যুগের দাবি অনুযায়ী বা ব্যক্তির নিজস্ব চাহিদা অনুসারে বদলে যায়। তবে এটা সর্বক্ষেত্রেই একজন মানুষ এই মহাবিশ্বকে, মহাবিশ্বে মানুষের অবস্থানকে এবং সর্বোপরি মানব জাতিকে কীভাবে মূল্যায়ন করেছে তার উপর নির্ভর করে। সুতরাং শিল্প সাহিত্যকে মূল্যবোধ থেকে আলাদা করে দেখাটা হাস্যকর, কেননা সেগুলো হচ্ছে খোদ মূল্যবোধের বাহ্যিক রূপ। এমনকি কেউ যদি এই আলাদাকরণে সফল হয়, তাহলে বলতে হয় যে এক্ষেত্রে সে কেবল কতিপয় শব্দ আর বাক্যের মুখোমুখি হবে, যা কোনো অর্থ বহন করে না। এমনইভাবে ব্যক্তি বা সমাজের মূল্যবোধকে সামগ্রিক জীবন দর্শন থেকে আলাদা করাটা অর্থহীন। ওমর খৈয়ামের দৃষ্টান্ত উল্লেখ করে সাইয়্যিদ কুতুব নিজের বক্তব্য সমর্থন করেছেন, কারণ ওমর খৈয়ামের কবিতা ছিল তার জীবনবোধ হতে উৎসারিত। ইসলাম মানুষকে সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচনা করে, ফলে তার কোনো কাজেই সমাজের উপর প্রভাব ফেলা থেকে মুক্ত নয়। মানুষের প্রতিটি কাজেরই ব্যক্তিগত এবং সামাজিক দুই ধরনের গুরুত্ব রয়েছে। যাই হোক, সাহিত্যের সামাজিক ভূমিকাটি বর্তমানে বিশেষত মুসলিম সমাজে এক নতুন মাত্রা ধারণ করেছে। কারণ একদিকে মানুষের মূল্যবোধ আর দৃষ্টিভঙ্গি নির্ধারণে গণমাধ্যমের ভূমিকা বেড়েই চলেছে, অপরদিকে সাহিত্য, যার কিনা রয়েছে শব্দের জাদু আর মায়া, তা তরুণদেরকে মূল্যবোধ আর চিন্তা জগতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে এক শক্তিশালী ভূমিকা পালন করছে। এখন যেহেতু ধ্বংসাত্মক সাহিত্যের জোয়ার দিন দিন বেড়েই চলেছে, যা কিনা সমাজের নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ সব কিছুর জন্য ক্ষতিকর, তাই একজন মুসলিম কিভাবে তার নান্দনিক অনুভূতির প্রকাশ ঘটাবে সে ব্যাপারে কোরআনী নির্দেশনা ভিত্তিক মানদণ্ড নির্ধারণ করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
রেনেসাঁ পরবর্তী সময়ে যে বস্তুবাদী মানবতাবাদী দর্শন বুদ্ধিভিত্তিক জগৎ আর সামাজিক ক্ষেত্রে ছড়ি ঘুরিয়ে এসেছে সেটার কবলে পড়ে কি প্রাকৃতিক ধর্ম কি আসামি ধর্ম সব ধর্মচিন্তায় মানুষে এক বিকৃত ও খণ্ডিত চিত্র জায়গা করে নিয়েছে। ফলে আজকের দিনে মানুষের কোনো সর্বজন গ্রাহ্য আধ্যাত্মিক পরিচয় নেই। আর তাই ফ্রয়েডের কাছে মানুষ হলো কেবলই এক জৈবিক সত্তা যার তার প্রবৃত্তির তাড়নার কাছে পরাস্ত। ডারউইনের নিকট মানুষ হলো প্রকৃতির অংশবিশেষ। মার্কসের মতে মানুষ হলো সামাজিক আর অর্থনৈতিক শক্তির ফলাফল। আর বৈজ্ঞানিক মানবতাবাদ তো মানুষের আশা আকাঙ্ক্ষাকে পরমাণুর দৈববিন্যাসের ফল হিসাবে বিবেচনা করছে। মানুষের এই বিকৃত সত্তার হাত ধরে পশ্চিমা বস্তুবাদী দর্শনে ভর করে এমন এক সাহিত্যের জন্ম হলো যার বিকাশে ব্যক্তি ও পরিবারের নৈতিক ও আধ্যাত্মিক শক্তি দুর্বল হয়ে পড়ল। অতঃপর সেই সাহিত্যের কৃত্রিম আধ্যাত্মিকতা মানুষের জীবনের মহান আদর্শটাই ছিনিয়ে নিল আর এভাবে তার জীবনকে গভীর শূন্যতা আর হতাশায় ডুবিয়ে দিল। এবার মুসলিম দেশগুলোতে পশ্চিমের রাজনৈতিক আধিপত্য কায়েম হলো আর সেই সাথে পশ্চিমা শিক্ষা বিস্তারের ফলে মুসলিম বিশ্ব সর্বক্ষেত্রে পশ্চিমা সংস্কৃতির গ্রাস হলো। যেহেতু সাহিত্য সংস্কৃতি হচ্ছে শিক্ষার এক অবিচ্ছেদ্য অঙ্গ, তাই মুসলিম বিশ্ব এবার ত্বরিত গতিতে পশ্চিমা সাহিত্যের শিকার হলো এবং সময়ের আবর্তে এও দেখা গেল যে পশ্চিমা সাহিত্য দর্শনে মুগ্ধ কবি ও লেখকেরা পশ্চিমা লেখকদের অনুকরণ করতে শুরু করলো। পরিণতিতে তাদের হাতে এমন এক সাহিত্যের জন্ম হলো যা কিনা মুসলিম বিশ্বের চিরাচরিত মূল্যবোধের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এমনকি এক পর্যায়ে দেখা গেল পশ্চিমা সাহিত্য দ্বারা মুসলিম বিশ্বে এত প্রবল হলো যে মার্ক্সবাদ, ফ্রয়েডীয় মনস্তত্ত্ব ও অস্তিত্ববাদের মতো পশ্চিমা দর্শন নির্ভর সাহিত্য খোদ মুসলিম বিশ্বে তার জয়গান শুনতে হলো। আর এভাবেই মানুষের নৈতিক ও আধ্যাত্মিক জীবনে এক গভীর সংকটের সৃষ্টি হলো। অবশেষে ইসলামী চিন্তার যে পুনর্জাগরণ ঘটল, ইসলামী সাহিত্য সংস্কৃতির উপর তার নানাবিধ প্রভাব ছিল। ইসলামী রেনেসাঁর একটি উল্লেখযোগ্য দিক হল পশ্চিমা দর্শন নির্ভর আত্মাবিধ্বংসী সাহিত্যের কুপ্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সাথে সাথে তারা ইসলামী সাহিত্য দ্বারা শিখত এবং ইসলামী মূল্যবোধে পুষ্ট সাহিত্য সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করা। সাইয়্যেদ কুতুব ও সৈয়দ আবুল হাসান আলী নদভীকে ইসলামী সাহিত্য জগতে অগ্রদূত হিসাবে বিবেচনা করা যায়। সাইয়্যেদ কুতুব তার ফিত তারিখ ফিকরাতুন ওয়া মিনহাজুন গ্রন্থে ইসলামী সাহিত্যের একেবারে মৌলিক ও অপ্রয়োজনীয় দিক তুলে ধরেছেন কিনা সেটা সন্দেহ নেই। সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী তার মুখতারাত মিন আদাবিল আরাব গ্রন্থে ইসলামী সাহিত্য প্রসঙ্গে তার নিজস্ব ভাবনা তুলে ধরেছেন। অবশ্য একাডেমি অব অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দামেস্ক এর সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি সেখানে ইসলামী সাহিত্যের উপর একটি গবেষণাপত্র পাঠিয়েছিলেন। এছাড়াও নাজিব কায়লানি তার আল ইসলামিয়াহ ওয়ালা মাসাহিব আল আদাবিয়া গ্রন্থে এবং ইয়ামাদুদ্দিন খলিল তার ফিন নাকদিল ইসলামী আল মুয়াসির গ্রন্থে এ ব্যাপারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মুহাম্মদ কুতুবও বিভিন্ন বক্তৃতা গবেষণার মাধ্যমে ব্যাপক কাজ করেছেন। তিনি তার মানহাজুল ফান্নিল ইসলামী গ্রন্থে ইসলামী সাহিত্য তত্ত্ব ও ইসলামী নন্দন তত্ত্ব সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করেছেন। পূর্বলিখিত মুসলিম মনীষীদের অমূল্য অবদানের ফলে উম্মতের সার্বিক অঙ্গনে এই মর্মে সচেতনতার জোয়ার সৃষ্টি হলো যে ইসলামী আদর্শ, মূল্যবোধ ও সাহিত্য চিন্তার আলোকে একটি ইসলামী সাহিত্য ধারার বিকাশ ঘটাতে হবে। সত্যি কথা বলতে কি, বিকল্প ইসলামী সাহিত্যের ব্যবস্থা না করে ধ্বংসাত্মক সাহিত্য মুসলিম সমাজকে নষ্ট করে ফেলল, কেবল এটা বলে চিৎকার করে লাভ নেই। ফলে যখন মানদণ্ড নির্ধারণ করা হবে এবং ইসলামী সাহিত্যের একটি অবকাঠামো তৈরি হবে, কেবল তখনই মুসলিম বিশ্ব উৎকৃষ্ট সাহিত্য জন্মদানের জন্য প্রস্তুত হবে, যে সাহিত্য কিনা সরাসরি কোরআন, সুন্নাহ এবং ইসলামী সাহিত্য চিন্তা থেকে উৎসারিত। অতঃপর উত্তম ও উপকারী সাহিত্য বাছাই করার জন্য ইসলামী মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও নৈতিকতার আলোকে নীতিমালা প্রণয়ন করা
জরুরি হবে। ইসলামী নন্দন তত্ত্ব নির্ভর এসব মূলনীতি মুসলিম শিল্পী সাহিত্যকদের জন্য পথ নির্দেশিকা হিসাবে কাজ করবে। নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান সহ অন্যান্য সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে ইসলামী মানদণ্ড নির্ধারণ করা যেমন জরুরি, ঠিক তেমনিভাবে ইসলামী নন্দন তত্ত্ব ও সাহিত্য ভাবনাকে সুসংগবদ্ধ করাটা জরুরি। লামিয়া ফারুকিয়া ভাষায় সমকালীন মুসলিমদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে। এক্ষণে তারা যদি তাদের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ধর্ম ও ঐতিহ্যের প্রকৃতি উৎস থেকে শিল্প সঞ্চয় শক্তি করতে না পারে, তাহলে তারা হয় সাংস্কৃতিক বিলুপ্তির মুখে পড়বে, না হয় চরম গোঁড়ামির সাগরে হাবুডুবু খাবে। শিল্পকর্ম বিচারের ক্ষেত্রে এই বিকল্প সত্তা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে। মুসলিমদের নান্দনিক উৎকর্ষ আসলে তাদের সূক্ষ্ম রুচিবোধের বিচারক। মক্কায় অনুষ্ঠিত ইসলামী শিক্ষার শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে সাহিত্য প্রসঙ্গে নিম্নোক্ত সুপারিশ করা হয়: ইসলামী মূল্যবোধের আলোকে নন্দন তত্ত্ব ও সাহিত্য সমালোচনার জন্য একটি খাঁটি ইসলামী প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে, যেটা কিনা মুসলিমরা যে বিভিন্ন ঘরানার সাহিত্যের সংস্পর্শে আসছে তা মূল্যায়নের জন্য মানদণ্ড প্রদান করবে।